তো আজকের সেকেন্ড লেকচারে আমি তোমাদেরকে ভেনচিত্র, সংযোগ সেট, সেট সেট এবং কার্তেসীয় গুণজ, যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট পরবর্তী টপিক ফাংশনের জন্য, সেইগুলো নিয়ে আলোচনা করব এবং যত ধরনের উদাহরণ আছে সবগুলোর অঙ্ক করে দেব, উদাহরণ এবং কাজ। তো গতদিন আমরা লেকচারে দেখছিলাম যে সার্বিক সেট এবং পূরক সেটটা কি। আজকে একটু ভেনচিত্র আঁকানোর মাধ্যমে আমরা বুঝবো যে আসলে কি বিষয়, এটা কিভাবে প্রকাশ করা হয় ভেনচিত্রের মাধ্যমে। তো আসলে ভেনচিত্রের জনক জন ভেন। তো তিনি জনক আসলে বলা ঠিক না, তিনি হচ্ছে আইডিয়াটা দেন। তো তিনি একটা আয়তক্ষেত্রের ভিতরে সেটগুলোকে রিপ্রেজেন্ট করেন সার্কেলের মাধ্যমে অথবা ত্রিভুজের মাধ্যমে। তো আমরা যেটা শিখি সেটা সার্কেলের মাধ্যমে। যেমন এই যে আয়তক্ষেত্রের মধ্যে আমরা যেটা আঁকাই, তো এই আয়তক্ষেত্রটা রিপ্রেজেন্ট করে হচ্ছে ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট। ওকে, এটা রিপ্রেজেন্ট করে হচ্ছে সার্বিক সেট। এবং এর ভিতরে যদি আমরা কোনো একটা সেট আঁকাইতে চাই, যেমন এ সেট, এটা ধরলাম যে এটা হচ্ছে এ সেট, তো এটাকে সার্কেল দ্বারা আমরা প্রকাশ করি। ওকে, এখন আমরা ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট যদি ধরি 1 2 3 4, ঠিক আছে, এবং এ সেটটাকে যদি আমরা বিবেচনা করি যে 2 আর 3, তো আমরা গতদিন বলছিলাম যে সার্বিক সেটের ভিতরেই যতগুলো উপসেট থাকে, সার্বিক সেটের যতগুলো উপসেট থাকে বা যতগুলো উপসেট দ্বারা একটা সেট গঠিত হয় তাকেই সার্বিক সেট বলা হয়। যেমন এই যে এ কিন্তু ইউ এর একটা উপসেট, এই কারণে ইউটা হচ্ছে সার্বিক সেট এবং এটা হচ্ছে ইউ এর উপসেট। এইভাবে আমরা আসলে প্রকাশ করি। তো আমরা এইখানে যেই রিপ্রেজেন্ট করতেছি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন বা ভেনচিত্রের মাধ্যমে, এইখান থেকে আমরা কিন্তু পূরক সেট এবং এর পরবর্তী যে টপিকগুলো থাকবে সংযোগ সেট, এইগুলো বের করতে পারবো। তো যেমন আমরা যদি বলি যে পূরক সেট, যাকে এসি বা এ বার দ্বারা প্রকাশ করা হয়, এটা মানে কি ইউ মাইনাস এ। ওকে, আচ্ছা, তো এখানে আমরা কি পাই 1 2 3 4 মাইনাস ইউ হচ্ছে 2 3। এখন বিয়োগ করলে কি পাই, আমরা পাচ্ছি যে 2 3, যে কমন অংশটা সেটা বাদ যাবে প্রথম সেট থেকে, তাহলে পাবো কত 1 আর 4। ক্লিয়ার? তাহলে এই যে ভেনচিত্রের মাধ্যমে আমরা যদি প্রকাশ করি যে এই যে সেট, এই সেটটা কিন্তু এই যে এ সেট, এটা হচ্ছে এ সেট। ওকে, আচ্ছা, ইউটা কি, ইউটা হচ্ছে টোটাল। তাহলে এই যে 2 আর 3, এই 2 আর 3 কিন্তু এর ভিতরেই আছে না এর ভিতরে। আর 1 আর 4, 1 আর 4 কোথায় আছে, 1 আর 4 সাপোজ এই যে এর বাইরে আছে। তাহলে আমাদের যে পূরক সেটটা, এ সেটের পূরক সেট 1 আর 4, সেটা কি, এই যে এই অংশটা। তাহলে সেট বাদে ইউনিভার্সাল সেটের ভিতরে ওই সেটের উপাদানগুলো বাদে আর যতগুলো উপাদান থাকবে এটাকেই বলা হয় ওই সেটের পূরক সেট। তাহলে আমাদের এর পূরক সেটটা অ্যাকচুয়ালি কোথায়, এই যে এইখানে, ঠিক আছে, এ সেটের বাইরে এবং সার্বিক সেটের ভিতরে যত জায়গা আছে এটাই হচ্ছে ওর পূরক সেটের স্থান। আচ্ছা, আমরা সংযোগ সেটের মাধ্যমেও দেখাইতে পারি বিষয়টা এরকম যে দুইটা সেট ধরলাম 1 আর 2 এবং বি ধরলাম এ বি সি। ওকে, তো সংযোগ সেটের মাধ্যমে যদি আমরা এটাকে প্রকাশ করতে চাই তাকে বলা হয় এ ইউনিয়ন, এটাকে ইউ দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, এটাকে ইউ দ্বারা প্রকাশ করে, বাট এটা কিন্তু বড় হাতের লেখা থাকে, ঠিক আছে। আর এইটা হচ্ছে ছোট হাতের ইউ দ্বারা এইভাবে প্রকাশ করা থাকে অথবা একটু বাঁকানো থাকে আর কি। তো এ ইউনিয়ন বি যদি আমরা করি 1 2 এবং এখানে এ বি সি, ইউনিয়ন মানে এটাকে ইউনিয়ন অর্থ বা সংযোগ অর্থ
সংযোগ, এর আর একটা নাম আছে কাপ। আমরা বলি এইভাবে যে এ কাপ বি, ওকে, এ ইউনিয়ন বিও বলা যায়। তো এ কাপ বি এইভাবে প্রকাশ করা হয়। এ ইউনিয়ন বি অর্থ দুইটা সেটের ভিতর যতগুলো উপাদান আছে সবগুলো উপাদান চলে আসবে, সব কিচ্ছু বাকি থাকবে না, ঠিক আছে, যতগুলো উপাদান আছে সবগুলো উপাদান চলে আসবে। তাহলে আমাদের যদি ভেনচিত্রের মাধ্যমে প্রকাশ করতে হয়, আমরা প্রকাশ করতে পারি এইভাবে। এটা ধরলাম এ সেট, এটা ধরলাম বি সেট। তাহলে আমরা প্রকাশ করি কি, এ ইউনিয়ন বি অর্থ এই যে এ সেটের ভিতরে যে উপাদানগুলো আছে, বি সেটের ভিতরে যে উপাদানগুলো আছে, এই উপাদানের সংযোগ বা ইউনিয়নটাই হচ্ছে আমাদের এ ইউনিয়ন বি। এখন আমরা যদি বলি যে না, এ ইউনিয়ন বি এর পুরো সেটটা বের করব, এর অর্থ কি, এই যে টোটাল আয়তক্ষেত্র দ্বারা কি আমরা সার্বিক সেটটা ব্যবহার করি না, তো সার্বিক সেট থেকে এ ইউনিয়ন বিটা বাদ যাবে। এর অর্থ কি, বাদ বাকি যে জায়গাগুলো থাকবে, এই যে এই জায়গাগুলো, এই জায়গাগুলোতে ওই উপাদানগুলো থাকবে পুরক সেটের, এ ইউনিয়ন বি এর পুরক সেটের উপাদানগুলো থাকবে। ওকে, যদিও একটা কথা বলে যাই, সংযোগ সেটের এইখানে আমরা যখন প্রবাবিলিটির অঙ্কগুলো করব বা সম্ভাব্যতার অঙ্কগুলো করব, সেই ক্ষেত্রে এই ইউনিয়নের কিন্তু একটা ভাষা আছে যে কমপক্ষে একজন, ঠিক আছে। যেমন আমি যদি বলি, একটু বলে আসি, ওইখানে যে আমি আরও ডিটেলে আলোচনা করব। যদি বলি যে একজন ব্যক্তি এ দাওয়াত দিচ্ছে তিনজনকে, ঠিক আছে, ছোট হাতের এ বি সি, এই তিনজনকে দাওয়াত দিচ্ছে বাসায় খাইতে আসার জন্য। তো এ দাওয়াত দিচ্ছে যে তোদের দাওয়াত থাকলো আমার বাসায়, এই ঈদে দাওয়াত থাকলো আমার বাসায়। এখন এই দাওয়াতটাই মিনিমাম এদের একজন আসতে হবে, ঠিক আছে। যদি এও আসে তাতেও দাওয়াত কবুল হয়েছে, যদি বিও আসে শুধু বি তাও ঠিক আছে, যদি সিও আসে তাও ঠিক আছে, যদি এ বি দুইটাই আসে, দুইজনেই আসে তাও ঠিক আছে, এ সি দুইটাই আসে তাও ঠিক আছে, বি সি দুইটাই আসে তাও ঠিক আছে, আবার তিনজনেও যদি আসে তাও ঠিক আছে। সম্পর্ক রক্ষা করার জন্য মিনিমাম একজনের আসতে হবে, এটাই হচ্ছে শর্ত, ঠিক আছে। তো সংযোগ সেট, সেই ক্ষেত্রে সংযোগ সেটটাই আমরা ব্যবহার করি। তো যাই হোক, এটা আমরা পরবর্তীতে আলোচনা করব সম্ভাবনার অঙ্কের ক্ষেত্রে। এখন এখানে আমাদের সেটটা কি, সেট বলতে আমরা বুঝাই কমন অংশটা, যেমন 1 2 3 এবং বি যদি বলি 2 4 6, তাহলে এ ইন্টারসেকশন বি, এইটাকে বলা হয়, একটু ম্যাগনেটের মতন লাগে দেখতে, এটাকে বলা হয় হচ্ছে ইন্টারসেকশন, ঠিক আছে, আই ইন্টারসেকশন, ইন্টারসেকশন বলা হয়, অথবা বলা হয় ছেদ, অথবা এটাকে বলা হয় হচ্ছে ক্যাপ, আমরা বলি এ ক্যাপ বি। তো এটা কেমন আসবে, 1 2 3 2 4 6, এটার অর্থ হচ্ছে কমন, এটার অর্থ হচ্ছে কমন, যেমন এদের মধ্যে কমন কি 2। এই ইন্টারসেকশন যদি আমরা সেট আকারে লিখতে চাই, এই ইন্টারসেকশন যদি আমরা সেট আকারে লিখতে চাই সেট গঠন পদ্ধতিতে, তখন এর একটা বাংলা, দুইটা সেটের ভিতরে বাংলা একটা ওয়ার্ড দেখলে আমরা বুঝি, সেটা হচ্ছে এবং। যেমন ইউনিয়নের ক্ষেত্রে বাংলা ওয়ার্ড আমরা ব্যবহার করি অথবা, এই দুইটা জিনিস পেয়ে যাবা ম্যাক্সিমাম ক্ষেত্রে, মানে এই দুইটা জিনিসের ব্যবহার আরও বেশি করে বুঝতে পারবা যে হায়ার ম্যাথ করার সময়, আমি যখন হায়ার ম্যাথটা করাবো তখন তোমরা এটা আরও ভালো করে ক্লিয়ার হবা এবং অথবা কোথায় ব্যবহার করা হয়। তারপরে আমি এখানে একটু বুঝাই দিই, এখানে বলা হচ্ছে 1 2 3 এবং 2 4 6 মধ্যে কমন কি আছে 2, এটাই হচ্ছে এর বাংলা ব্যাখ্যা।
বাংলা ভাষায় একদম সহজ স্বাভাবিক ব্যাখ্যা বলতে গেলে এ সেট আর বি সেটের ভিতরে কমন উপাদান কি সেটা। তার মানে 1 2 3 এবং 2 4 6 এর ভিতরে কমন উপাদান কি, এই জন্য এটাকে এবং হিসেবে কল্পনা করা হয়। ওকে, আচ্ছা, এখন এরপরে নিশ্চিত সেট। আচ্ছা, নিশ্চিতের ক্ষেত্রে আমরা একটা সেট ব্যবহার করি, যেমন এ যদি আমরা প্রকাশ করি যে, আচ্ছা, এইটা সবসময় ফাঁকা সেট হবে। ওকে, নিশ্চিতের ক্ষেত্রে আমাদের এ ইন্টারসেকশন বি সবসময় ফাঁকা সেট হবে। তো আমরা একটা উদাহরণ দিই, যেমন এ ইন্টারসেকশন বি যদি আমরা পাই যে এক্স যেন এক্স বিলংস টু এ, অথবা কীভাবে প্রকাশ করি, এক্স বিলংস টু আর দি, এক্স বিলংস টু আর এবং এক্স হচ্ছে 3 আর 4-এর ভিতরে আছে। দেখো ভালো করে বোঝো, এক্স বিলংস টু আর এই সেটটাকে এবং এক্স 3 আর 4-এর ভিতরে আছে। আচ্ছা, এটা আর না দিই, আর দিলে হবে না, এটা পূর্ণ সংখ্যা দিয়ে দিই, ন্যাচারাল নাম্বার। তার মানে এক্স হচ্ছে একটা ন্যাচারাল নাম্বার যেটা 3 আর 4-এর ভিতরে আছে। তো 3 আর 4-এর ভিতরে তো জীবনও ন্যাচারাল নাম্বার সম্ভব না, ন্যাচারাল নাম্বার কখনোই সম্ভব না, মানে স্বাভাবিক পূর্ণ সংখ্যা, এটা তো সম্ভব না। তার মানে এর ভিতরে 3 আর 4-এর ভিতরে তো কোনো পূর্ণ সংখ্যা নেই, যেহেতু নেই তার মানে এটা ফাঁকা সেট। তার মানে এই যে এইটা হচ্ছে এই ইন্টারসেকশন বি, যদি ফাঁকা সেট আসে তো এইটাকে বলা হয় আসছে নিশ্চিত সেট। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের নেক্সট টপিক, এটা একটু আলোচনা করব এবং এখান থেকে আমি একটা সূত্র ব্যবহার করব, সূত্রকে অ্যারাইজ করব। তো এই যে কমলা কালার, এটা হচ্ছে সার্বিক সেট। ওকে, সার্বিক, একটু আগেই বলে আসছে সার্বিক। এখন দুইটা সেট পরস্পরকে ছেদ করে যখন গেছে তখন তাদের ভিতরে, এটা ধরো এ সেট, এটা ধরো বি সেট, তো এই যে পুরো অংশটা, এই যে পুরো অংশটা, এই টোটালটা হচ্ছে এ সেট। হ্যাঁ, আর এই যে অংশটা, এই যে অংশ, এই অংশটা হচ্ছে বি সেট। এখন এ আর বি এর ভিতরে কিছু কমন উপাদান আছে, তো কমন উপাদান থাকলেই তাকে আমরা কে বলবো, এ ইন্টারসেকশন বি। তার মানে এই যে সাদা যে পোর্শনটা, আমাদের যে সাদা পোর্শনটা আছে, এই যে এই অংশটা, এই অংশটাই হচ্ছে এ ইন্টারসেকশন বি। এখন এই লাল অংশটা তাহলে কি হবে, দেখো সবগুলো একটু মনে করে রাখবা, এইগুলো সব লিখে রাখবা। এই যে লাল অংশটা ছিল হচ্ছে এ, লাল অংশটা ছিল এ, এই টোটালটা, কিন্তু তার ভিতরে এখন একটা কমন পোর্শন যদি বাদ দিই, মানে এই টোটাল এ সেট থেকে এই যে কমন যে উপাদানটা আছে এ ইন্টারসেকশন বি, এটা যদি বাদ দিই তাহলে লালটা পেয়ে যাব। লালের ভিতরে যতটুকু উপাদান আছে, তাহলে এইখান থেকে বাদ দেব কি, এ ইন্টারসেকশন বি, এটা আমরা বাদ দেব। সিমিলারলি আমরা যদি এই নীল অংশটা বের করতে চাই, তাহলে বি সেট থেকে এ ইন্টারসেকশন বি, এটা বাদ দিয়ে দেবো। এখন উপাদান বের করতে গেলে আমরা সামনে যে অঙ্কগুলো পাবো, কিছু মান, কিছু ভ্যালু বের করতে হয়। তো উপাদান বের করতে গেলে আমাদের একটা সূত্র আমরা এখান থেকে অ্যারাইজ করি। যেমন আমি যদি বলি, আচ্ছা তারপরে কি, দেখো আর একটা জিনিস, এই এ আর বি, এই টোটালটা মিলে কি এ ইউনিয়ন বি। এ ইউনিয়ন বি মানে কি, সব এ আর বি এর ভিতরে যতগুলো উপাদান আছে সব চলে আসবে। তাহলে আমরা যদি উপাদান বের করতে চাই এ ইউনিয়ন বি, এখানে এন দ্বারা আমরা নাম্বার রিপ্রেজেন্ট করতেছি, তার মানে এ ইউনিয়ন বি এর ভিতরে যতগুলো নাম্বার আছে, উপাদান সংখ্যা আছে, সেই উপাদানটা কি কি হবে, যেহেতু সবগুলো আসবে তার মানে লাল অংশটা কি, লাল অংশ এন অফ এ মাইনাস, এই যে এর আগে এন বসবে, এর আগে এন বসবে নাম্বার, এন অফ এ ইন্টারসেকশন বি, লাল চলে গেল, প্লাস সাদা অংশটা কী হবে, এন এ ইন্টারসেকশন বি।
প্লাস নীল অংশটা কি হবে, এন অফ বি মাইনাস, এই যে মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। তাহলে এখান থেকে এটা যদি কেটে যায় আমরা পাই হচ্ছে এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। এটাই হচ্ছে আমাদের এ ইউনিয়ন বি। ঠিক আছে, এ ইউনিয়ন বি। আচ্ছা, তো এইটাই কিন্তু আমাদের সূত্র হিসেবে খুব কাজে লাগবে। একটু পরে যতগুলো অঙ্ক করব আমরা ভেন চিত্রের মাধ্যমে এই সূত্রটা আমরা কাজে লাগাবো। ওকে, তো এটা আর একটু যদি ভালো করে বুঝতে হয় তো এইভাবে বুঝতে পারো। মনে করো এই এ সেটটা হচ্ছে ক্রিকেটারের সেট, ক্রিকেটার ওকে, আর বিটা হচ্ছে ফুটবলার। তো এখন এই এ সেট আর বি সেট, ফুটবলারের সেট এবং ক্রিকেটারের সেট, এখন একটা স্যার বলছে বা তোমাদের স্কুলের স্যার বলছে যে যে গেম টিচার, সে বলছে যে যারা ফুটবল এবং ক্রিকেট দুইটাই পারো খেলতে তারা ঠিক মাঝখানে এসে দাঁড়াও। এই যে মাঝখানে এসে দাঁড়াচ্ছে, ঠিক আছে, এইখানে এসে তোমরা দাঁড়াই পড়ো মাঝখানে। তো এখন ক্রিকেটার থেকে কিছু ছেলে আসছে, কিছু ফুটবলার থেকে ছেলে আসছে, তার মানে এই যে এ ইন্টারসেকশন বি, এরা কারা, এরা দুইটি খেলাই খেলতে পারে। ওকে, আচ্ছা, এবং এই যে লাল অংশটা, এরা কি পারে, এরা অনলি ক্রিকেট পারে, আর এই যে নীল অংশটা এরা হচ্ছে অনলি ফুটবল। এখন স্যার বলছে কি যে যাও তোমরা হচ্ছে একজনকে পাঠাইছে যে তুমি যে বাজার থেকে সবার জন্য সিঙ্গারা কিনে নিয়ে আসো। এখন ও কি করছে, ও আগে দেখছে যে ক্রিকেটার পারে কয়জন, এটা গুনছে, তারপরে গুনছে হচ্ছে ফুটবলার পারে কয়জন, মানে ফুটবল খেলা খেলতে পারে কয়জন, ক্রিকেট খেলা খেলতে পারে কয়জন, এইগুলো গুনছে। তা এই দুইটা যখন গুনছে, একটু ভালো করে খেয়াল করো, মনে করো এতে পারতো, ক্রিকেট পারতো হচ্ছে 10 জন, ফুটবল খেলতে পারতো 10 জন। তো ও কী করছে, 20টা সিঙ্গারা নিয়ে চলে আসছে। তো 20টা সিঙ্গারা নিয়ে আসার পরে দেখে যে আসলে এখানে সিঙ্গারা এক্সট্রা হয়ে গেছে। তো কেন হয়ে গেছে বিষয়টা একটু বোঝার চেষ্টা করো। ও যখন নিয়ে আসছে ক্রিকেটারদের জন্য, ও যখন নিয়ে আসছে ফুটবলারদের জন্য, তখন এই ক্রিকেটার যখন এইখান থেকে যাচ্ছে, এই ইন্টারসেকশন পয়েন্ট থেকে ও কিছু মানে ও যে কমন প্লেয়াররা, সেই প্লেয়ারদের একবার গুনছে, কিন্তু আবার যখন ফুটবলারদের গুনতেছে তখন কিন্তু আবার ওই কমন প্লেয়ারদেরই গুনতেছে। তার মানে কমন প্লেয়ার গুনছে কয়বার, 2বার চলে গেছে। সুতরাং ওর যদি সিঙ্গারা কিনতে হতো টোটালটাই, তাহলে ও কি করত, যেহেতু আমাদের কমন অংশটা একবারই আসবে, তার মানে এই যে 2বার যখন গুনতেছে এই অংশটা একটা বাদ যাবে। তো সেক্ষেত্রে ওরা কি করবে, ও দেখবে যে এ আর বি, এটা বি ধরি, এ ইন্টারসেকশন বি দেখা যাচ্ছে কমন পাইছে কয়জন, কমন খেলে হচ্ছে 5 জন। ঠিক আছে, যে দুইটা খেলাই পারে কয়জন, 5 জন। এখন টোটাল পারত এ ক্রিকেট পারত 10 জন, টোটাল ফুটবল পারত 10 জন, আর তাদের মধ্যে কমন খেলা খেলতে পারে 5 জন। সুতরাং ও যদি সিঙ্গারা কিনতে চায়, ও কিনবে হচ্ছে এন অফ এ ইউনিয়ন বি সমান সমান এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। কিনবে 10 প্লাস 10 মাইনাস 5, তার মানে 15টা। এইখানে অ্যাকচুয়ালি কি আছে, 15টা সিঙ্গারা কিনলেই কিন্তু ওদের কাজ হয়ে যাবে। এখানে আসছেই হচ্ছে 15 জন টোটাল। ক্লিয়ার? আচ্ছা, এরপরে এটা তোমাদের জেনারেল ম্যাথে নাই, তো
হায়ার ম্যাথে আছে। তারপরে আমি একটু বলে যাই, যখন তিনটা সেট, এটা হচ্ছে ইউনিভার্সাল সেট, এই যে অ্যাশ কালার যেটা, তো তিনটা সেট যখন পরস্পরকে ছেদ করবে তখন এইটাকে ধরলাম আমি এ সেট, এটা বি সেট, এটা সি সেট। তো এইখানে প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা ভ্যালু আছে, প্রত্যেকটা আলাদা আলাদা মান আছে। যেমন এইটা কি, এটা হচ্ছে তিনজনেরই কমন, তাই না? এই যে তিনজন দেখছো, তিনজনই এইটাকে ছেদ করতেছে, মানে এই যে কালো অংশটা, এটা এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, তিনটারই কমন পোর্শন। আচ্ছা, এই যে সাদা অংশটা, এই সাদা অংশটা কি হবে? এই সাদা অংশটা হবে হচ্ছে এ ইন্টারসেকশন বি, এই যে এ ইন্টারসেকশন বি, তার থেকে আবার কালোটা বাদ, তার থেকে আবার কালোটা বাদ হলো। ক্লিয়ার? আচ্ছা, এখন যদি আমি এই নীল কালারটা যদি বের করতে চাই, তাহলে এটা কাদের পোর্শন? বি ইন্টারসেকশন সি, এটার থেকে কি বাদ যাবে? ওই কালো অংশটা বাদ চলে যাবে। এই যে কালো অংশটা বাদ গেলেই আমরা এইটুকু পাবো, কারণ এই টোটালটা ছিলই হচ্ছে বি ইন্টারসেকশন সি, তার থেকে এই কালোটা যদি বাদ হয়ে যায় তাহলেই তো আমি এইটা পেয়ে যাব, তাই না? ওকে, এরপরে আমি যদি এই বেগুনি কালারটা নিতে চাই, তাহলে এটা কি এ এবং সি এর কমন পোর্শন, তার থেকে বাদ যাবে কি এ ইন্টারসেকশন বি, বিখ্যাত বি হয়ে গেল, বি ইন্টারসেকশন সি। ওকে, আচ্ছা, আমরা যদি এই লাল অংশটা নিতে চাই, তাহলে এই লাল অংশটা কি হবে? লাল অংশটা কিন্তু বেশ বড়, তাই না? এই লাল অংশটা হবে হচ্ছে এ সেট, তার থেকে বাদ যাবে সাদাটা, তো সাদা মানে হচ্ছে এই যে এইটা, তার থেকে বাদ যাবে কালোটা, তার মানে কালোটা হচ্ছে এই যে এইটা, তার থেকে বাদ যাবে বেগুনিটা, বেগুনিটা মানে হচ্ছে এই যে এইটা। তো আসলে বাদ দেওয়াটা বেশ টাফ এখানে, ওইভাবে বাদ দেওয়াটা। তো এইভাবে আসলে 3 নম্বর সূত্রটা অ্যারাইজ করে, যেটা তোমাদের হায়ার ম্যাথে মেবি 2টা অঙ্ক আছে, তো আমি ওই 2টা অঙ্ক তোমাদের শেখাই দেবো। আপাতত এটা একটু জেনে রাখো যে এই 3টার রুলসও আমাদের লাগে। আচ্ছা, এরপরে উদাহরণ 9 নম্বর। উদাহরণ 9 নম্বরটা ফার্স্টে এখানে কি বলছে? পি এমন একটা সেট যেটা ন্যাচারাল নাম্বার, সব পূর্ণ সংখ্যা। তো এখানে আছে এক্স বিলংস টু এন যেন টু, আচ্ছা, এক্স 2-এর থেকে বড় এবং 6-এর সমান এবং তার থেকে ছোট। তো 2-এর থেকে বড় মানে কি? পূর্ণ সংখ্যা 3 আছে, 4 আছে, 5 আছে, আর কি নেব? 6 নেব মাস্ট, কারণ 6 ইকুয়াল আছে। কিউ কি আছে? এক্স বিলংস টু এন যেন এক্স জোড় সংখ্যা এবং এক্স 8-এর থেকে ছোট। এই যে এবং, এই এবং এর মানে এবার বোঝাই, এটা তো অঙ্ক করে আসছে অলরেডি, সেট গঠন পদ্ধতি করে আসছি, কিন্তু এবং এই এবং এর মানেটা এবার বোঝাই। এক্স জোড় সংখ্যা, এটা কি একটু আলাদাভাবে হিসাব করি। এক্স জোড় সংখ্যা এরকম সেট কত আছে? 2, মানে মাইনাস, আচ্ছা, এক্স বিলংস টু এন, পজিটিভ ইন্টিজার যে কটা আছে পূর্ণ সংখ্যা, তাদের ভিতরে জোড় সংখ্যাগুলো কি কি থাকে? 2, 4, 6, 8, 10, 12, ইনফিনিটি। এক্সের ভ্যালু পজিটিভ ইন্টিজার বা ন্যাচারাল নাম্বার এবং সেটা 8-এর থেকে ছোট, সেটা 8-এর থেকে ছোট, এরকম সংখ্যা কি আছে? 2, 4, 6, 8-এর সমানও আছে, 8 আসবে। ন্যাচারাল নাম্বারটা কি একটু বলে আসি, যদিও গত ক্লাসে শিখাইছি। ন্যাচারাল নাম্বার হচ্ছে 1, 2, 3, 4, এই যে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যার সেট, তাই না? পজিটিভ ধনাত্মক পূর্ণ সংখ্যার সেট, এটাই হচ্ছে ন্যাচারাল নাম্বার। তো এর ভিতরে জোড়ও আছে, বিজোড়ও আছে। তো এইখানে আমাদের বলছে এক্স হচ্ছে জোড়, তার মানে এইখান থেকে আমরা জোড়গুলো নিয়ে যে সেটটা গঠন করলাম সেটা এটা। এবং এইখানে যে কন্ডিশন বলছে সেটা হচ্ছে ন্যাচারাল নাম্বার তো হবেই, কিন্তু সেটা 8-এর থেকে ছোট হইতে, সরি, 8-এর থেকে ছোট হইতে হবে। তো 8-এর থেকে যদি ছোট হয় সেগুলো কি কি? 1, 2, 3, 4,
5, 6, 7 এবং 8। ক্লিয়ার? এখন দেখো ভালো করে বোঝো, এই এবং এর মানেটা বোঝাই। এই এক্স জোড় সংখ্যা এটা ধরলাম, এটা হচ্ছে এ সেট। এক্স হচ্ছে 8-এর থেকে ছোট, এটা বি সেট। তাহলে এ ইন্টারসেকশন বি এর অর্থ কি? এই দুইটার ভিতরে এবং মানে কি? ইন্টারসেকশন, কমন। তার মানে এদের ভিতরে কমন কি কি আছে দেখো, 2 আছে, 4 আছে, 6 আছে আর 8 আছে। তার মানে কমন অংশ হচ্ছে 2, 4, 6, 8। অ্যাকচুয়ালি এই জিনিসটা এইভাবে আসে। তার মানে এবং মানে যে কমন বা ইন্টারসেকশন, এখন তো বুঝলা, যেটা আগে বলে আসছি। যদিও এখানে আমাদের কোনো অথবার অঙ্ক দেওয়া নাই, তাহলে আমরা বুঝতাম যে ইউনিয়ন, যেমন ইউনিয়ন, এই যে ইউনিয়নে অথবার অঙ্ক যেহেতু আমাদের দেওয়া নেই, তাই আমরা এখানে করতেছি না আর। আচ্ছা, সুতরাং এইখানে আমরা তাহলে কি লিখতে পারি? এখানে আমরা লিখতে পারি এক্স হচ্ছে জোড় সংখ্যা। সহজ ভাষায় আমরা যেটা লিখি, এক্স হচ্ছে জোড় সংখ্যা এবং 8 থেকে ছোট। তো জোড় সংখ্যা এবং 8 থেকে ছোট এরকম আনসার হচ্ছে 2, 4, 6 আর 8, যেটা আবার পজিটিভ ইন্টিজার বা ধনাত্মক পূর্ণ সংখ্যার থেকে বড়। ঠিক আছে? আচ্ছা, তো এইখানে আমাদের বলছে পি ইন্টারসেকশন কিউ, পি ইন্টারসেকশন কিউ 3, 4, 5, 6, এটা পি ইন্টারসেকশন 2, 4, 6, 8। আবার এদের মধ্যে কমন কি কি আছে? 4 আর 6, তাহলে পাবো হচ্ছে 4 আর 6। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, নেক্সট অঙ্ক। আমাদের এখানে বলছে যে ইউ দেওয়া আছে, ই দেওয়া আছে, এফ দেওয়া আছে, আমাদের এফ ই এর পূরককোণ বের করতে হবে। তো ই টু দি পাওয়ার সি মানে ইউনিয়ন থেকে, ইউনিভার্সাল সেট থেকে আমাদের ই সেটটা বাদ চলে যাবে। তো ইউনিভার্সাল সেট কি আছে? 1, 3, 5, 9টা আগে লিখেছে, এটা 7 হবে আগে, তারপরে 9, 11 মাইনাস 1, 5, 9। তো প্রথম সেট থেকে এই 1, 5, 9 থাকবে না, বাদ বাকি সবই থাকবে। তো 1, তাহলে 3 থাকবে, 5 তো থাকবে না, 7 থাকবে, 9 থাকবে না, 11 থাকবে। আবার এফ যদি এভাবে করি তাহলে থাকে হচ্ছে এফ এর পূরক সেট 1, 3, 5, 7, 9, 11 মাইনাস এফ সেটটা কি? 3, 7, 11। এখান থেকে আমরা কি পাচ্ছি? 3, তার মানে 1, 5, 7 তো হবে না, 9 হবে। সুতরাং আমরা যদি এখন চাই যে ইউনিয়ন এফ সি, তো এটা করতে গেলে আমরা তাহলে কি পাবো? আমরা পাবো হচ্ছে এই দুইটা সেট, যে 3, 7, 11 ইউনিয়ন 1, 5, 9। ইউনিয়ন মানে সবগুলো উপাদান চলে আসবে, তার মানে 1, 3, 5, 7, 9, 11। এইটাই না আমাদের ইউনিভার্সাল সেট? এটাই কিন্তু আমাদের ইউনিভার্সাল সেট। ক্লিয়ার? ওকে, এবার আমাদের এখানে কি বলছে? ইন্টারসেকশন। তো ই এফ, আচ্ছা 3, 7, 11 ইন্টারসেকশন 1, 5, 9। ইন্টারসেকশন মানে কমন, এদের ভিতরে কিছু কি কমন আছে? নাই, তার মানে অ্যান্সার হচ্ছে ফাঁকা সেট। ইউনিয়ন হচ্ছে আমাদের ইউনিভার্সাল সেট আসতেছে এবং ইন্টারসেকশন আমাদের ফাঁকা সেট আসতেছে। এরপরে হচ্ছে কার্তেসীয় গুণজ সেট। এই কার্তেসীয় গুণজ সেট তোমাদের ফাংশন এবং অন্যয় এবং ফাংশন পরবর্তী টপিক 2.2-এ ওইটা আমাদের খুব কাজে লাগবে। তো আমি কার্তেসীয় গুণজ সেটটা একটু ভালো করে বুঝাই। যেমন আমি এখানে লিখলাম যে একটা এ সেট দিই, এ সেটের কিছু উপাদান দিই, যেমন একটা বাস্তব উপাদান দিই, যে মনে করো ছেলে,
মেয়ে, আর বি সেট হচ্ছে বাবা মা। এখন আমরা যদি কার্তেসীয় গুণজ, এই যে গুণজটা যদি ব্যবহার করি, তাহলে আমরা অ্যাকচুয়ালি এই গুণজের মাধ্যমে প্রতিটা এ সেটের, এখানে কিন্তু অর্ডারটা মেনটেন করে চলতে হবে, হ্যাঁ, যেটা আমাদের পরবর্তীতে আসবে যে ক্রোমোজোর, এখানে আমরা বুঝবো যে অর্ডার পেয়ার। তো এখানে অর্ডারটা একটু মেনটেন করে চলতে হবে। যখন এটা আগে থাকবে, তার মানে এ সেটের সাথে, এ সেটের উপাদানের সাথে বি সেটের উপাদানের কি কি সম্পর্ক আছে, সেই সম্পর্ককে একটা ব্র্যাকেটের মাধ্যমে, ফার্স্ট ব্র্যাকেটের মাধ্যমে প্রকাশ করতে হবে, যেখানে দুইটা উপাদান থাকবে। যেমন আমি পাবো ছেলে, ছেলের সাথে বাবার একটা সম্পর্ক আছে, বাবা, কমা, ছেলের সাথে মায়ের একটা সম্পর্ক আছে, ছেলে মা, মেয়ের সাথে বাবার একটা সম্পর্ক আছে, মেয়ে বাবা, মেয়ে মা। ঠিক আছে, এখানে যে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তো এইটাই হচ্ছে কার্তেসীয় গুণজ সেট, যেখানে এ সেটের প্রতিটা উপাদান সামনে থাকবে, প্রথমে থাকবে, এবং বি সেটের প্রতিটা উপাদান পরে থাকবে, এবং এ সেটের প্রত্যেকটা উপাদান বি সেটের প্রত্যেকটা উপাদানের সাথে একটা সম্পর্ক, একটা ক্রম জোর গঠন করবে। এইগুলোকে বলা হয় জোর, এইগুলোকে বলা হয় জোর। যেই জোর একটা ক্রম মেনটেন করে চলতেছে। ক্রমটা কি? যেই জোরের প্রথম উপাদান আসবে এ সেট থেকে, দ্বিতীয় উপাদান আসবে বি সেট থেকে। যেহেতু এই জোরটা বা এই ক্রমটা মেনটেন করে চলে, তাই এইটাকে বলা হয় ক্রোমোজোর। ঠিক আছে, তো এই ক্রোমোজোরগুলো নিয়ে আমরা যে সেটটা গঠন করি সেটাই হচ্ছে কার্তেসীয় গুণজ সেট। ক্লিয়ার? আচ্ছা, তো কার্তেসীয় গুণজ সেটের ক্ষেত্রে আমাদের আরেকটা, তাহলে যেহেতু এটা ক্রোমোজোর মেনটেন করে চলে, তাহলে বি যদি আমি আগে লিখি তাহলে কি আসবে? বাবা আসবে আগে, ছেলে যাবে পরে। ঠিক আছে, তারপরে বাবা যাবে আগে, বাবা যাবে আগে, মেয়ে যাবে পরে। ওকে, তারপরে কি হবে? মা যাবে আগে, ছেলে যাবে পরে, তারপরে মা যাবে আগে, মেয়ে যাবে পরে। সুতরাং এইটার প্রথম উপাদান আবার কি আসতেছে? বি সেট ক্রোমোজোরের, এই ক্রোমোজোরগুলোর, এবং এটাই। সুতরাং এইখান থেকে একটা জিনিস আমরা পাই যে কার্তেসীয় গুণজ সেটে এ গুণন বি আর বি গুণন এ কখনোই সমান না, কিন্তু তাদের উপাদান এন অফ এ ইন এ ক্রস বি, এন অফ বি ক্রস এ কিন্তু সেম হবে। এইটা এইটা হবে না, বাট এইটা কিন্তু হবে, তাই না? এর উপাদান কয়টা আছে? এই যে এক একটা ক্রোমোজোর এক একটা উপাদান। ওকে, কার্তেসীয় গুণজ সেটে এক একটা ক্রোমোজোর এক একটা উপাদান, এক একটা জোর এক একটা উপাদান। তো একটা, দুইটা, তিনটা, চারটা জোর আছে। এখানে কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা জোর আছে। সুতরাং তাদের উপাদান সংখ্যা কিন্তু সেম, বাট তাদের সেট গঠন পদ্ধতি কিন্তু সেম না, কারণ এখানে ছেলে আগে, এখানে বাবা আগে। তো এটা একটু, এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। এটাই আমাদের পরবর্তীতে আমরা যখন অন্বয় করব, এই যে অন্বয় কিন্তু হয়ে গেছে অলরেডি, সম্পর্ক আমরা তৈরি করে ফেলছি। এটাই আমাদের অন্বয় 2.2 এর টপিক, এবং এই কার্তেসীয় গুণজ সেট থেকেই অন্বয় আসে। এখান থেকেই আমরা কন্ডিশনের মাধ্যমে ফাংশন বের করি। ওকে, আচ্ছা, এখন আমরা এখানে একটা অঙ্ক আছে, যেমন আমাদের আর বের করতে বলছে পি ইন্টারসেকশন কিউ। তো দেখো পি কি আছে? 1 2 3, ইন্টারসেকশন কিউ কি আছে? 3 4। এদের ভিতরে যদি আমি কমন জিনিস বের করতে চাই, তো 3 ছাড়া তো কিছু নাই। সুতরাং পি গুণন আর যদি করি, এখানে পি আছে 1 2 3, গুণন 3 আছে কত? সরি, এই আর আছে কত? 3। সুতরাং এইটাকে আমরা লিখতে পারি ক্রোমোজোর, যেহেতু কার্তেসীয় গুণজ সেট ক্রোমোজোর আসবে, তার মানে 1 গুণন, মানে 1,3 কমা 2,3 3,3। এটাই হচ্ছে আমাদের
কার্তেসীয় গুণজ সেট। ওকে, আচ্ছা, এবার পরেরটা কি বলতেছে যে আর গুণন কিউ। তো আর কি আছে, আর হচ্ছে 3, এই যে আর 3 গুণন কিউ, কিউ কি 3 আর 4। তো এটা বের করতে গেলে কি পাবো, 3,3 3,4, যার প্রথম উপাদান আর থেকে আসতেছে, দ্বিতীয় উপাদান কিউ থেকে আসতেছে, তাই না? এই জন্য অর্ডার পেয়ার এরা মেনটেন করে চলে, আচ্ছা, এরপরে আমাদের যেটা ক্রোমোজোর নিয়ে আমরা অলরেডি আলোচনা করে ফেলছি, আমরা এখানেই আলোচনা করে ফেলছি। আমরা আসলে ক্রোমোজোরটাকে শেখানো, তারপরে কার্তেসীয় গুণজ সেটটা শেখানো দরকার ছিল। তো যাই হোক, ক্রোমোজোর হচ্ছে যেই জোরের ক্রম মেনটেন করে চলে, যেই জোরের, যেমন এ যদি হয় হচ্ছে এ বি, আর বি যদি হয় হচ্ছে 1 2, তাহলে ক্রোমোজোরের ক্ষেত্রে এ গুণন বি, এখানে আমরা কি পাই যে A1, তারপরে A2, B1, B2, এটা হচ্ছে কার্তেসীয় গুণজ সেটের, এই যে এটা হচ্ছে একটা জোর। তো এই জোরে ক্রমটা মেনটেন করে চলে, যেটা অলরেডি আমরা বলে আসছি আগে। তো ক্রোমোজোরের অঙ্কের ক্ষেত্রে একটা জিনিস, যদি দুইটা ক্রোমোজোর এক্স কমা ওয়াই সমান হয়, ভালো করে বোঝো, যদি দুইটা ক্রোমোজোর সমান হয় তাহলে তাদের প্রথম উপাদান আর এর প্রথম উপাদানও সমান হবে, তা বাদে তো সমান হবে না। ওয়াই সমান সমান বি হবে, ঠিক আছে? না হলে দুইটা ক্রোমোজোর কি সমান হয় না, কখনোই সম্ভব না। আচ্ছা, তো এখানে আমাদের একটা অঙ্ক আছে যে দুইটা ক্রোমোজোর সমান। তো আমরা এখানে কি পাই, এখানে 2x প্লাস ওয়াই কিসের সমান হবে, 6 এর সমান হবে। আর এই এক্স মাইনাস ওয়াই কার সমান হবে, 3 এর সমান। এক্স মাইনাস ওয়াই এটা 3 এর সমান হবে, তাহলে এক্স এর ভ্যালু কত পাচ্ছি, ওয়াই প্লাস 3। এই এক্স এর ভ্যালু এখানে আমরা ইনপুট দিয়ে দিই। তো এক্স এর ভ্যালু এখানে ইনপুট দিলে পাই 2 ইন্টু ওয়াই প্লাস 3 প্লাস ওয়াই সমান সমান 6, তাহলে 2y প্লাস 6 প্লাস ওয়াই সমান সমান 6। তো 3y সমান সমান 0, তার মানে y এর ভ্যালু কত পাচ্ছি, 0। ওকে, তো y এর ভ্যালু যদি 0 পাই, আমরা এরপরে y এর ভ্যালু এইখানে বসাই দিই। তো y এর ভ্যালু এখানে বসাইলে x এর ভ্যালু কত পাই, 3। তার মানে x, y এই ক্রোমোজোরের ভ্যালুটা হচ্ছে 3,0। ওকে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সিম্পল অপনয়ন প্রতিস্থাপনের মাধ্যমে আমরা এক্স এবং ওয়াইয়ের ভ্যালুটা বের করব। যেমন এখানে কাজ তো দেওয়া আছে এক্স বাই 2 প্লাস ওয়াই বাই 3 সমান সমান 1, অথবা যেহেতু দেওয়া আছে আমরা আগে ক্রোমোজোরটা লিখে নিই। আমরা ক্রোমোজোরটা লিখে নিই 1, x বাই 3 প্লাস ওয়াই বাই 2। অতএব x বাই 2 প্লাস ওয়াই বাই 3 ইজ ইকুয়ালস টু 1 হবে। এটাকে লসাগু করি, লসাগু করলে কি হবে, 3x প্লাস 2y সমান সমান 3 দুগুণা 6 হবে। ডিটেলে করার জন্য আমি এটা একটু বলে দিই, ডিটেলে কীভাবে, 3 আর 2 এর লসাগু করলে 6 হয়, 2 6 এর ভিতর কতবার যায়, 3 বার, তার মানে 3x। বা এইভাবেও মনে রাখা যায় যে এইখানে যা থাকবে তা দ্বারা এই 6কে, বা এখানে যে সংখ্যাটা থাকবে তাকে ভাগ করতে হবে। তো 6কে ভাগ করব কোনটা দ্বারা, এই 2 দ্বারা, করলে কত থাকে, 3। তো যা থাকবে তাই হচ্ছে উপরেরটার সাথে গুণ হয়ে যায়। এটাই তো লসাগু সিস্টেম। লসাগু শিখাই দিচ্ছি কারণ আমি একবার আমার স্টুডেন্ট পাইছিলাম, তারা লসাগুও পারে না ক্লাস 9 10-এ। তো সুতরাং তোমরা একটু শিখে রাখো যদি না পারো আর কি। তো 6কে যদি 3 দ্বারা ভাগ করা হয় তাহলে কত পাই, 2। এই 2 কার সাথে গুণ হবে, ওয়াইয়ের সাথে, তাহলে 2y। ওকে, ইজ ইকুয়ালস টু 1।
এই 6টা কোথায় যাবে, আর গুণন হয়ে একের সাথে গুণ হবে, তাহলে 3x প্লাস 2y সমান সমান 6। এই কথাটাই এখানে লিখছি, 3x প্লাস 2y সমান সমান 6। ওকে, আচ্ছা, এর পরেরটা কি বলছে, x/3, এই যে এইটা এবং এইটা কি হবে, সমান হবে y/2, y/2 সমান সমান 1। যদি হয় লসও করলে কত হয়, 2x প্লাস 3y সমান সমান 6। এখন আমি কি করব, এটা থেকে এটা বাদ দিয়ে দেবো, মানে বিয়োগ করব। তাহলে 6 কাটতেছে, এটা থেকে এটা বাদ দিলে কি পাই, x মাইনাস এখানে 3y থাকে 0। তার মানে x এবং y কি অ্যাকচুয়ালি সমান। x আর y যদি সমান হয় তাহলে এই 1 নাম্বার থেকে আমরা কি পাই, 1 নং হতে 3x প্লাস, যেহেতু y আর x সমান, তাহলে y এর জায়গায় x বসাই দিই, 2x সমান সমান 6, তাহলে 5x সমান সমান 6, অর্থাৎ x এর ভ্যালু কত হবে, 5টাকে ওই পাশে আর গুণন করলে 6/5। এখন x আর y সমান, তার মানে yও এটা, সুতরাং এদের ক্রমজোড় x, y কি হবে, x, y হবে 5/6, 5/6। ওকে, তো এইগুলো আসলে এক একটা ভ্যালু, এবং এইগুলো যখন আমরা স্থানাঙ্ক ব্যবস্থা করব, কার্তেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা, যেখান থেকে কার্তেসীয় প্রোডাক্ট কেন আসছে কার্তেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা থেকে, তো এইখানে আমাদের এই বরাবর তোমরা এইটে থাকতে করে আসছে কিনা আমি জানি না, এইট ওইভাবে পড়ানো হয়নি কখনো। তো এক্স বরাবর মানে এক্স, এটাকে এক্স অক্ষ বলে, এটাকে ওয়াই অক্ষ বলে। তো এইখানে আমাদের এক্স আর ওয়াই থাকে, কারণ এখানে যে বিন্দুটা, সেই বিন্দুটা এই যে মূল বিন্দু থেকে এক্স অক্ষ বরাবর যায় এবং ওয়াই অক্ষ বরাবর, এই যে এখান থেকে ওয়াই অক্ষ বরাবর যায়, তাই না? তো যেহেতু ওয়াই অক্ষ বরাবর যায়, সুতরাং এটাকে আমরা স্থানাঙ্ক ব্যবস্থায় বলি হচ্ছে ভুজ আর কোটি। এক্সকে বলি আমরা ভুজ, এটাকে বলি হচ্ছে ভুজ, আর এটাকে বলা হয় হচ্ছে কোটি, কোটি বা কটি মনে হয়। ওকে, অ্যাবসিসা আর অর্ডিনেট। তো এখন এই যে জোর, এই জোরের মাধ্যমে যেহেতু আমরা তার একটা নির্দিষ্ট স্থানাঙ্ক ব্যবস্থা পাচ্ছি, তাই এই এক্স এবং ওয়াই স্থানাঙ্ক ব্যবস্থার মাধ্যমে এই স্থানাঙ্কটাকে বলা হয় হচ্ছে কার্তেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা। কার্তেসিয়ান প্রোডাক্ট থেকে, মানে এই যে কার্তেসীয় গুণজ থেকে কার্তেসীয় স্থানাঙ্ক ব্যবস্থাটা এইভাবে আসে, ঠিক আছে? এবং এর সাথে অন্য এবং ফাংশনের একটা বিশাল সম্পর্ক আছে, যেটা আমরা জেনারেল ম্যাথে হয়তো অতটা ক্লিয়ার হবে না, মানে অতটা ডিটেলে আমি যাব না। হায়ার ম্যাথে আমি একটু ডিটেলে যাব, তখন এইগুলো আসলে ভালো করে বুঝবা। ও সরি, আরেকটা অঙ্ক আছে। নেক্সট অঙ্কটা বলতেছে যে পি কিউ আর তিনটাই দেওয়া আছে। এখন পি ইউনিয়ন কিউ আমি একবারে করি। পি ইউনিয়ন কিউ হচ্ছে 1 2 3, ইউনিয়ন কিউ 3 4। যেহেতু ইউনিয়ন, তার মানে 1 2 3 4, তাই না? সবগুলোই আসবে। আচ্ছা, আর কি আছে, আর তো দেওয়াই আছে আমাদের, আর একটা দেওয়া আছে এই পাশে পি ইন্টারসেকশন কিউ। দুইটাই আগে বের করে নিয়ে আসি। 1 2 3 ইন্টারসেকশন 3 4, এদের ভিতরে কমন 3। প্রথমটাই বলতেছে যে পি ইউনিয়ন কিউ এর সাথে আর এর একটা গুণজ দিতে হবে, কার্তেসীয় গুণজ, গুণ আর হচ্ছে এক্স কমা ওয়াই, বেশ বড় অঙ্ক, 1x এইভাবে যাবে। হ্যাঁ, তো 1x 1y 2x 2y 3x 3y 4x 4y, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। হাত ব্যথা হয়ে গেল। আচ্ছা, পি ইন্টারসেকশন কিউ গুণন কিউ, তো পি ইন্টারসেকশন কিউতে আমরা কি পাইছি, শুধু 3 পাইছি, গুণন কিউ, কিউ আবার কত 3 আর 4, তাহলে এটা পাবো কত 3,3 আর 3,4। ওকে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, যে সকল স্বাভাবিক সংখ্যাকে ভাগ করলে
স্বাভাবিক সংখ্যা দ্বারা যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 311 এবং 419কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 23 অবশিষ্ট থাকে তাদের সেট নির্ণয় করো। এটা একটু ভালো করে বুঝি। যেমন আমি যদি বলি যে 2 দ্বারা আমি 7কে ভাগ করব, তাহলে 7-এর ভিতরে 2 3 বার যায়, 3 দুগুণা 6, থাকে কত? অবশিষ্ট 1। ভালো করে বোঝো, যাকে ভাগ করতেছি তার মানে এই যে আমাদের ভাজ্য, এই ভাজ্য থেকে আমি যদি ওই অবশিষ্ট যা পাই তাকে যদি মাইনাস করে দিই, তাহলে যেই সংখ্যাটা পাওয়া যায় তা দ্বারা সেইটাকে এই ভাজক নিঃশেষে বিভাজ্য করে ফেলাই। যেমন 6কে 2 দ্বারা এবার ভাগ করলে কত থাকে? 3 থাকে, যেটা আমরা ভাগফল পেয়ে যাই। সুতরাং যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 311 এবং 419কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 23 অবশিষ্ট থাকে তাদের সেট নির্ণয় করো। সুতরাং আমরা এখন কি করব? আমরা এখন যে সকল স্বাভাবিক, যেমন 7, আমি যদি বলি যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা, ভালো করে বুঝি, যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 7কে, আমি এই অঙ্কটা পড়তেছি, 7কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকে, সেই সংখ্যাগুলো নির্ণয় করো। তো কি করব আমরা? ফার্স্টে যাকে ভাগ করতে হবে তার থেকে অবশিষ্ট অংশ যদি বাদ দিই, সেই বাদ দেওয়া 6, এই 6কে 6-এর যত গুণনীয়ক আছে বা 6কে আমরা লসাগু যদি করি এইভাবে, মানে যেটাকে বলে ইউক্লিডীয় মেথডে যদি আমরা করতে থাকি, ভাঙাইতে থাকি, তাহলে যতগুলো এখানে উপাদান পাবো এই প্রত্যেকটা দ্বারা 2 এবং 3, এই 2টা দ্বারাই 6কে বিভাজ্য করা যায় না, ভাগ করা যায় না। তাহলে এই 2 আর 3ই হবে সেই স্বাভাবিক সংখ্যা, এবং এই 2 3টাই হবে স্বাভাবিক সংখ্যার সেই সেট। এইভাবে প্রকাশ করবো আমরা, ঠিক আছে? তার মানে আমাদের মৌলিক গুণনীয়ক লাগবে। কি করব? ভাজ্য থেকে যা অবশিষ্ট পাবো তা বাদ দিয়ে দেবো, বাদ দিয়ে যেই সংখ্যাটা পাবো সেই সংখ্যার গুণনীয়কগুলো বের করবো। এই যে এইগুলো তো গুণনীয়ক। আচ্ছা, তো অঙ্কে ফিরি। 311 মাইনাস 23, এটা তোমাদের যেহেতু উদাহরণ বইতেই আছে, পেয়ে যাবা। 311 থেকে যদি 23 বাদ দিই তাহলে কত থাকে? 8 3 11, 8 3 11, 2, 288। এখন 288কে আমরা মৌলিক গুণনীয়কগুলো বের করব। গুণনীয়ক বের করার জন্য আমাদের যে পদ্ধতিটা লাগে এটা একটু ভালো করে জেনে রেখো। সেটা হচ্ছে ছোট সংখ্যা থেকে আমরা শুরু করব। যেমন 1-এর সাথে 1 নেব, তাহলে 1-এর সাথে কত গুণ করলে 288 হয়? 288। এরপরে 2 নেব, 2 দিয়ে কি ভাগ করা যায়? আমরা সব থেকে ছোট সংখ্যা দ্বারা ভাগ করব। 2 দ্বারা ভাগ করা যায়? হ্যাঁ যায়, 144 আসে। 3 নেব, 3 দ্বারা কি ভাগ করা যায়? 3 দ্বারা ভাগ করা যায়, 96 আসে। 4 দ্বারা কি ভাগ করা যায়? 4 দ্বারা ভাগ করা যায়, 4 দুগুণে 8, 72 আসে। 72 দুগুণে 144, দুগুণে, ঠিক আছে। 5 দ্বারা কি যায়? না, যাবে না, কারণ এর তো শেষে 8 আছে, 8 তো যাবে না। যদি 0 আর 5 থাকে তাহলে 5 দ্বারা ভাগ করা যেত। তাহলে 6 দ্বারা কি ভাগ করা যায়? 6 দ্বারা তো ডেফিনেটলি যাবে। 6 দ্বারা কত ভাগ করলে 48 থাকবে। 8 দ্বারা কি ভাগ করা যায়? 8 দ্বারা ভাগ করা যাবে, 36 আসে। 9 দ্বারা কি ভাগ করা যায়? 9 দ্বারা ভাগ করা যায়, 32 আসে। আচ্ছা, 10 দ্বারা যাবে না, যেহেতু 0 আছে শেষে, নাই। 11 যাবে না, 12 যাবে মাস্ট, ঠিক আছে। কেন যাবে এগুলো আবার দেখলেও বোঝা যায়। 2 3 4 6 এইগুলোও তো আবার 12-এর গুণনীয়ক না, তো একটু যাই, দেখলে বোঝা যায়। 12 দ্বারা কি যাবে? যাবে। 12 করলে কত আসে? 24 আসে। এবার 24-এর পরে দেখো আর কোনো কিছু যায় না, সেই ক্ষেত্রে আবার 32 36 48 72 96 এইভাবে উঠতে থাকবে। সুতরাং আমি যদি বলি যে 288-এর গুণনীয়ক সমূহ, 288-এর
গুণনীয়ক সমূহ তাহলে কি হবে? 1 2, ঠিক আছে, তারপরে হচ্ছে 3 4 6 8 9 12 24 32 36 48 72 96 144, এইগুলো গুণনীয়ক, তাই না? এগুলো গুণনীয়ক। আচ্ছা, এইবার আমাদের কি বের করতে হবে? যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 311 এবং এতকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 23 অবশিষ্ট থাকে, এদের সেট নির্ণয় করো। তার মানে এইখানে আমাদের যদি অবশিষ্ট বের করতে হয়, তো 23-এর থেকে বড়, 23 যেহেতু অবশিষ্ট থাকতেছে, তো 23-এর থেকে বড় সংখ্যাগুলো নিতে হবে এই গুণনীয়কের মধ্যে থেকে। এই গুণনীয়কের মধ্য থেকে 23-এর থেকে বড় গুণনীয়কগুলো নিতে হবে। তো কিভাবে লিখি? ওকে, 23 থেকে বড় গুণনীয়ক সমূহের সেট এ কত পাবো আমরা তাহলে? 23 থেকে বড়, এই যে 24 থেকে শুরু হবে, তাহলে 24 32 36 48 48 72 96 144, এটা পাইলাম আমরা এ সেট, ঠিক আছে। এরপরে আমরা কি পাবো? যে 419, তো 419-এর থেকে কত বাদ দেব? একই প্রসেস, 23 বাদ দেব। তো 419 থেকে এটা বাদ দিলে থাকে 6 9 9 3 12 9, আর এখানে থাকবে হচ্ছে 396। এখন 396-কে কীভাবে লেখা যায়? 1 গুণ 396, তারপরে 2 দিয়ে যদি লিখি 2 গুণ 198, 3 3 দ্বারা যদি করি তাহলে 132, 4 99, 5 যাবে না, 6 66, 9 44, 11 কি যাচ্ছে? 11 যাবে, 36, আচ্ছা, তারপরে 12 12 যাবে, দেখে বোঝা যাচ্ছে 12 যাবে, তো 33, এরপরে হচ্ছে 18, 9 দুগুণে 18 তো যাবেই, 18 22। ওকে, তো এই যে 1 2 3 4 6 9 12 18 আবার 22 33 36, এগুলো সবই গুণনীয়ক, কিন্তু আমার লাগবে কত? 23 থেকে বড়। অতএব 23 হতে বড়, 23 হতে বড় 396-এর গুণনীয়ক সমূহ। আচ্ছা, বড় এইখানে 288 লিখে, 288-এর গুণনীয়ক সমূহের সেট, আর বড় 396-এর গুণনীয়ক সমূহের সেট, সমূহের সেট। তো সেই সেটটা তাহলে কি হবে? 23 থেকে বড় 18 পর্যন্ত যাবে না, 22ও যাবে না, এই 33 থেকে, এই যে 33 থেকে এত পর্যন্ত, তো 33 36 44, তাই না? এরকম ডট 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 করতে করতে 396 পর্যন্ত যাবে। এখন আমাদের এই দুইটা সেট বের করতে বলছে, তার মানে এটা একটা অ্যান্সার আর এটা একটা অ্যান্সার, ঠিক আছে। ওকে,
কিন্তু এখানে আমাদের একটা কথা বলছে না, যে যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 311 এবং 419কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 23 অবশিষ্ট থাকে তাদের সেট নির্ণয় করো। সুতরাং আমরা এখানে একটা কমন জিনিসটা বের করি। হ্যাঁ, দেখো এখানে আমাদের একটা কথা বলে দিয়েছে, যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 311 আর 419কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 23 অবশিষ্ট থাকে। এখন এই সংখ্যাগুলো দ্বারা ভাগ করলে তো 23 অবশিষ্ট থাকবে কার? 288। এই সংখ্যা দ্বারা ভাগ করলে থাকবে কার? 396। কিন্তু আমাকে এমন একটা কমন সংখ্যা বের করতে হবে, যেই কমন সংখ্যা দিয়ে এই দুইটাকে ভাগ করলেই 23 অবশিষ্ট থাকবে। তাহলে কমন সংখ্যাটা কি হবে? এ ইন্টারসেকশন বি যদি করি, এদের ভিতরে কমন সংখ্যা কি আছে? শুধুমাত্র এই যে 36, আর কিছুই নেই। তার মানে 36 হচ্ছে এমন একটা সংখ্যা যা দ্বারা দুইটা, এই 288 এবং 396, এই দুইটাকেই ভাগ করলে 23 অবশিষ্ট থাকবে। মানে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, অঙ্কটা বেশ বড়। আচ্ছা, লাস্ট অঙ্ক। তো তোমাদের এখানে বলছে যে একজন শিক্ষার্থীর মধ্যে, দেখো এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে ভেনচিত্র মাস্ট, ভেনচিত্র না বলে দিলেও ভেনচিত্র মাস্ট, এবং আমরা ভেনচিত্রের মাধ্যমে এটাকে প্রকাশ করব, এবং যেই সূত্রটা শেখাইছি ওই সূত্রের সাহায্যে আমরা অ্যান্সারটা বের করব। তো এখানে বলছে মোট শিক্ষার্থী দেওয়া আছে, আমরা এই পাশে দেওয়া আছে লিখবো আর ভেনচিত্র আঁকাবো। দেওয়া আছে মোট শিক্ষার্থী, মোট শিক্ষার্থী এন অফ ইউনিভার্সাল, তাই না? সার্বিক কত? টোটাল 100। এই 100 জনের মধ্যে আমাদের সমস্ত কিছু হবে। তো লিখলাম, এই উপরে লিখে রাখলাম টোটাল হচ্ছে 100। এই 100 জন শিক্ষার্থীর মধ্যে কোনো পরীক্ষায় 44 জন, সরি এটা 88 জন বাংলায়, 80 জন গণিতে। আচ্ছা, এখানে টপিক কয়টা? একটা বাংলা, একটা গণিত, একটা বাংলা আর এমতে ম্যাথ। তো 88 জন বাংলায়, 80 জন গণিতে এবং 70 জন উভয় বিষয়ে পাশ করে। কমন, উভয় বিষয়ে কমন, ঠিক আছে? তাহলে এই যে কমন বি ইন্টারসেকশন এম, তো এইটা আমাদের কত আসতেছে? এটা হচ্ছে আমাদের কমন। এর ভ্যালুটা কত? এর ভ্যালুটা হচ্ছে 70 জন। 70 জন কমন পাস করতেছে। তাহলে আর 88 জন বাংলায় পাস করে। টোটাল বাংলা, এই যে টোটাল বাংলা, তাহলে বাংলায় পাস করে এন অফ বি 88 জন। গণিতে পাস এন অফ ম্যাথ 80 জন। উভয় বিষয়ে পাস এন অফ বি ইন্টারসেকশন এম 70 জন। ঠিক আছে, এখানে জন লিখে দিবা, জন। ওকে, তথ্যগুলো প্রকাশ করছি। এবং কতজন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করে। এখন দেখো এইখানে এরা হচ্ছে শুধু বাংলায় পাস, এটা হচ্ছে বাংলা ম্যাথে পাস, এরা হচ্ছে শুধু ম্যাথে পাস, মানে 3টা সেকশন না। এই যে এই অংশটা শুধুমাত্র বাংলায় পাস, এই অংশটা বাংলা ম্যাথ দুটাতেই পাস, এই অংশটা শুধুমাত্র ম্যাথে পাস। এখন কথা হচ্ছে এই টোটালটাই তো পাসের, তার মানে ফেল কারা? ফেল খুঁজে বের করতে গেলে আমার এই যে এইখানে যাওয়া লাগবে। ইউনিভার্সাল থেকে এই পাসগুলো বাদ দিলে আমরা ফেল পেয়ে যাব। সুতরাং আমরা যেটা করব, এই টোটাল ইউনিয়নটাকে বের করে রাখবো। ইউনিয়নটা বের করতে গেলে আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে কমপক্ষে
একটি বিষয়ে পাস, কমপক্ষে একটি বিষয় মানে ওই যে বলছিলাম দাওয়াত দেওয়ার কথা, অথবার ক্ষেত্রে ইউনিয়নের ক্ষেত্রে ও আসলেও চলে, এ আসলে চলে, এ আসলেও চলে, অথবা সবাই আসলেও চলে, মানে মিনিমাম একজনের আশায় লাগবে, এই জন্য কমপক্ষে একটা বিষয়ে একজন পাস করলেই হয়েছে। আমরা শর্ত পূরণ করব, বিষয়ে পাস করে এন অফ বি ইউনিয়ন এম শিক্ষার্থী, শিক্ষার্থী ওকে। তাহলে সূত্র অনুযায়ী আমরা কি বসাবো, এন অফ বি ইউনিয়ন এম, এন অফ বি প্লাস এন অফ এম মাইনাস তাদের মধ্যে কমন এন অফ বি ইন্টারসেকশন এম। এখন বি কত আছে, এই যে এন অফ বি হচ্ছে 88, এরা 80, তাহলে এটা হচ্ছে 88 প্লাস এরা 80 মাইনাস এটা কত ছিল 70, কমন, এই যে কমন ছিল 70, যদি কমন 70 বাদ দিই তাহলে এখানে থাকে 10, 98 জন। তাহলে কমপক্ষে একজন পাস করে, বেশিও পাস করতে পারে কিন্তু মিনিমাম একজন পাস করে 98 জন শিক্ষার্থী এরকম আছে যারা পাস করেছেই ওকে। তাহলে অতএব দুটি বিষয়ে ফেল করে, দুটি বিষয়ে ফেল, এটাকে কিভাবে তাহলে রিপ্রেজেন্ট করা যায়, এটাকে রিপ্রেজেন্ট করা যায় এইভাবে, এন অফ বি ইউনিয়ন এম পুরক্ষণ, মানে টোটালটা থেকে 100 জন থেকে ইউনিভার্সাল থেকে এটা বাদ যাবে 98 জন, থাকে কত, থাকে আছে 2 জন। তাহলে এই যে ঘুরে বেড়াচ্ছে এই 2 জন হচ্ছে ফেল করে ঘুরে বেড়াচ্ছে, এরাই ভালো, এরাই ভালো, সংখ্যায় কম, দেখছো লিজেন্ডারি ক্যারেক্টার, এরাই ভালো আছে। তো এই ছিল তোমাদের আজকের লেকচার। সামনের লেকচারে আমি 2.1 অনুশীলনীগুলো শেষ করবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।